তৃণমূল টাকার দরকার ছিল, টাকা ইলিগালভাবে অবৈধভাবে চুরি করে ডাকাতি করে তৃণমূলের ফান্ডিং দরকার ছিল, ওরা এসব করেই টাকা জোগাড় করেছে ওরা। তো এটার জন্য তো হবেই এসব, এখন কিন্তু আর হবে না, কিন্তু এরা সব করে ফেলেছে আগে থেকে, অনেক আগে থেকে। আসার সময় বলছিল যে প্রচুর ইলিগাল করেছে, প্রচুর ইলিগাল, ছোটো ছোটো ঘর, তার মধ্যে আবার ঘর করেছে ভেতরে ভেতরে। তো এরা পিলার কেটে, তো এই একটি বিল্ডিং এ সেখানে দেখা যাচ্ছে যে একাধিক হোটেল এখানে রয়েছে, তাহলে কি সবগুলোই এরকম ভাবে ইলিগালি হয়েছে? সব টোটাল, শুধু এখানে না, আরও আশেপাশে আপনারা দেখবেন বাংলাদেশ থেকে অনেকে প্রচুর চলে আসতো এখানে সব। তো সেটার জন্য যার ঘর ছিল এদিকে ঘর নিয়েছে, সে ছোটো ছোটো ঘর করে ওর মধ্যে সব ভাড়ায় দেয়। তো সব ইলিগাল, টোটাল ইলিগাল। এটা খুব দরকার। এটা কি বলবেন, কিভাবে তদন্ত এখানে হওয়া উচিত? এবং তদন্ত হবে, তো তদন্ত শুধু এখানে হবে না, পুরো কলকাতায় হবে, শুধু এখানে হবে না। আর ইলিগাল যারা করে তাদের উপরে সরকার অ্যাকশন নেবে। দমকলের অফিস পাশে, সামনে আমরা জানি পার্কস্ট্রিট থানা, পাশে নিউ মার্কেট। আপনারা দেখুন, তার মানে যাওয়ার রাস্তা নেই, আমরা তো যাইনি। যেমন কালী কিন্তু বলছিল আসার সময় যে যাওয়ার রাস্তা নেই ভেতরে উপরে, এরম করে রেখেছে, কমন স্পেস টোটাল দখল করে ফেলেছে। অগ্নি নিরাপণ ব্যবস্থা না, ছিল নেই, তার জন্যই তো হলো না। অত ভাবুন, অগ্নি নিরাপণ ব্যবস্থা নেই বলছেন আপনারা, আর পাশেই দমকলের অফিস, তাহলে কি এটা পরীক্ষা হয়নি আগে? পরীক্ষা করেনি ওরা, তো চলছে ব্যবসা। টাকার দরকার ছিল, তৃণমূলের টাকার দরকার ছিল, সব অবৈধভাবে ইলিগাল টিগিলাল করে যে কোনোভাবে টাকা তোলার দরকার ছিল, টাকা তুলেছে ওরা, ওসব দেখেনি মানুষ। আপনারা এখন কিভাবে ব্যবস্থাটা নেবেন? এই ধরনের পরিস্থিতি কি অন্য যাতে না ঘটে? আমি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আমাদের যে শুভেন্দু অধিকারী, ওনাকে বলবো, এখনই বলবো আমি। আর ওই যারা ফায়ার মিনিস্টার আমাদের কল্যাণবাবু, ওনাকেও বলবো, ওনারা আসবেন, আমি আশা করি ওনারা আসবেন। মুখ্যমন্ত্রীও আসবে? হ্যাঁ, শিওর, মুখ্যমন্ত্রী আসবেনই, আমি মুখ্যমন্ত্রীকে ফোনও করছি। আমরা দেখছি যে সন্তোষ পাঠক তিনি এসছেন এবং তিনি নিজে জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীকে জানাবেন সম্পূর্ণ বেআইনিভাবে এখানে হোটেলগুলো হয়ে রয়েছে। এবং সন্তোষ পাঠক তিনি সরাসরি আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফোন করার চেষ্টা করছেন, এবং তাদের যেটা বক্তব্য যে দিনের পর দিন এইভাবে বেআইনিভাবে এই যে গড়ে উঠেছে এই যে হোটেলগুলো, সেই বেআইনি হোটেল গড়ে ওঠার পর কিন্তু এখানে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং তিনি সম্পূর্ণভাবে, আমরা একবার দেখাতে বলবো, সন্তোষ পাঠক তিনি নিজে এখানে এসছেন এবং জানাচ্ছেন তারা যে কি পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, ভয়াবহ পরিস্থিতি। আমি একবার আপনার কাছ থেকে জানতে চাইবো এই হোটেলের মালিককে এবং কবে থেকে হ্যান্ডওভার হয়েছে? দেখুন, মালিক তো কেউ এখন নেই, এক একটা ঘর নিচ্ছে, এখানকার লোকও নেই, বাইরের লোক। যদি আপনি তদন্ত করেন, এখানে বাংলাদেশি লোকরা সব নিচ্ছে। তারা তো আচ্ছা, মানে কি বাংলাদেশি লোক, এখানকার লোক না, অনেক লোক আছে। আপনি যদি তদন্ত করেন, আমরা অনেকবার বলেছি, বাংলাদেশি লোকরা এখানে নিয়ে ছোট ছোট ঘর বানিয়ে বানিয়ে এক একটা ফ্ল্যাট ছিল, যেতে মানুষ থাকতো, রেসিডেন্স ছিল। এখন রেসিডেন্স বাড়িকে এরা কমার্শিয়াল বানিয়ে দিয়েছে উইদাউট কোনো কর্পোরেশনের নিয়ম মেনে। এখানকার বিধায়ক নেনা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এখানকার কাউন্সিলর সোহিনী মুখার্জি আর আগে এনারা সব ছিলেন, ওনাদের নেতৃত্বে সব কিছু হয়েছে। আমি বারবার বলছি, আপনি যদি গলি থেকে একবার স্পার গলি থেকে দেখবেন, এটা ছোট্ট ছদ ছিল, ওটা 4 তলা বাড়ি করে দিয়েছে। দেখা যাবে ওইখান দিয়ে, দেখুন এই বিল্ডিং, ওই তো এই ভিতরে ওইখান দিয়ে দেখা যাবে, স্পা লেখা আছে। স্পা থেকে আপনি যদি দেখেন, গলির ভিতরে সামনেই দেখবেন 3 তলা বাড়ি, এখন 1.5 বছর আগে হয়েছে, আপনি দেখতে পারেন। ইতিমধ্যে দেখাই যাচ্ছে যে একাধিক অনিয়ম, একাধিক বেনিয়মের কিন্তু কথা বলা হচ্ছে, এবং এই যে বেনিয়মের কথা বলা হচ্ছে এবং সেখান থেকে তাদের যেটা বক্তব্য যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, এবং তাদের সম্পূর্ণভাবে তাদের যেটা বক্তব্য যে এই যে বিল্ডিংয়ে বেআইনিভাবে এখানে ঘর বানানো, বেআইনিভাবে এখানে সম্পূর্ণভাবে সমস্ত কিছু কাজ করা হয়েছে। এবং তার সাথে আমরা দেখছি যে সন্তোষ পাঠক তিনি এই চৌরঙ্গি বিধানসভার বিজেপির প্রার্থী ছিলেন, এবং দেখা যাচ্ছে যে তারা স্পষ্টভাবে তারা কিন্তু এখানে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার, মুখ্যমন্ত্রীকে সমস্ত বিষয়টা জানাবেন বলে তারা চেষ্টা করছেন। এবং এই যে ঘটনায় আমরা দেখলাম ফায়ারের ডিজি এসছেন, ন্যারো স্পেস, এবং তার সাথে এখানে সম্পূর্ণভাবে তাদের তরফ থেকে এখানে সম্পূর্ণভাবে যেটা দেখা হচ্ছে, যে যেটা বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে এখানে কাউন্সিলর, বিধায়ক তাদের যোগ রয়েছে বলে তাদের অভিযোগ। এবং তাদের বক্তব্য যে এখানে দিনের পর দিন এই যে হোটেলগুলো গজিয়ে উঠেছে, এটি একটি নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং ছিল, সেটাকে কমার্শিয়ালি ব্যবহার করা হচ্ছে, এবং সেখানে কোনো নিয়ম মানা হয়নি, অগ্নি নিরাপণ ব্যবস্থা রাখা হয়নি, এই ধরনের বিষয়গুলো, অভিযোগগুলো কিন্তু তাদের তরফ থেকে করা হচ্ছে। এখন তাদের তরফ থেকে এই যে লোকেশন, সেগুলো কিন্তু তারা এখান থেকে পাঠাচ্ছেন,
যাতে এখানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এবং দমকলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে দমকল সূত্রে যেটা খবর যে তাদের তরফ থেকে যে কজনকে উদ্ধার করা হয়েছে তাদের জন্য যে প্রাথমিকভাবে তাদেরকে যে সহায়তা, সেই সহায়তা যাতে করা যায় সেই চেষ্টা। কি বলবেন দাদা, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারলেন? না, আমি করেছি, ওনার বিয়েকে বলেছি আর লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি। উনি বলে লাইভ লোকেশন পাঠিয়ে দাও, আমি লাইভ লোকেশন পাঠাচ্ছি ওনাকে। উনি আসবেনই এখানে, ওনারা দুজনই, ফায়ার ব্রিগেড মিনিস্টার আর আমাদের ওই শুভেন্দুবাবু, উনিও আসবেন এখানে। কি বলবেন, এই ধরনের ঘটনা, প্রচুর মানুষ আসেন চিকিৎসার জন্য বা ঘুরতেও তো আসেন কলকাতা শহরে, সেখানে হোটেলে এই ধরনের পরিস্থিতি যারা মারা গেছে তো জানা যায়নি কারা কোথাকার, ওরা এখনো তো এখন অব্দি জানা যাচ্ছে বেশ কিছু জন যারা বাংলাদেশি চিকিৎসা করতে এসেছিলেন। চিকিৎসা বেশিরভাগ তো ওখান থেকে ওই চিকিৎসার জন্যই আসে আর এখানে নিয়ে সব হোটেলে থাকে। এখানে বাংলাদেশের জায়গায় এটা বেশিরভাগ ওরাই থাকে এখানে। তো এরকম ঘটনা, দুঃখের ঘটনা খুব, যতই নিন্দা করে। শুধু এটা না, এখানে আমার মনে হচ্ছে খুব কম হলে 500টা হবে। আপনারা কিভাবে ব্যবস্থাটা নেবেন ঠিক করেছেন? এই জিনিস কি আটকাবে এবার? হ্যাঁ, নিশ্চয়ই এরপরে আর এসব ঘটনা ঘটবে না। ক্ষমতায় আমরা এসছি, নিশ্চয়ই এরকম ব্যবস্থা হবে। যাদের ফায়ার থাকবে না তাদের লাইসেন্স ক্যান্সেল হবে। ইতিমধ্যে আমরা দেখছিলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাতে যোগাযোগ করা যায় সেই প্রসেস চলছে, এমনটাই জানাচ্ছেন সন্তোষ পাঠক। এবং তিনি বলছেন যে এই যে জায়গায় তাদের তরফ থেকে দেখা হবে যে জায়গাতে ফায়ার লাইসেন্স নেই তাদের লাইসেন্স বাতিল করার প্রক্রিয়া তারা চালাবেন। এই নিয়ম দীর্ঘদিন ধরেই রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এই ধরনের ঘটনা বারবার করে দেখা যায়, কখনো বড়বাজার, কখনো তারাপীঠ, এবার দেখা যাচ্ছে নিউ মার্কেট অঞ্চল। খাস কলকাতায় অত্যন্ত জনবহুল এই অঞ্চলে প্রচুর বিজনেসম্যানেরা আসেন, প্রচুর দোকান, এখানে হোটেল, সেখানে বাইরে থেকে চিকিৎসার জন্য অনেকে আসেন। শুধুমাত্র তাই নয়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন কলকাতা ঘুরতে। তারা এই ধরনের জায়গার লোকেশন চুজ করে নেন, তার কারণ হচ্ছে শহরের একেবারে মধ্যকেন্দ্র বলা যায় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় যেতেও সুবিধা। কিন্তু সেখানেই এই যে হোটেলগুলো, সেই হোটেলের মধ্যে অন্যতম এই যে হোটেল যেখানে এই ঘটনা ঘটেছে, সেই হোটেলের কিন্তু অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। জানাচ্ছেন কারা? যারা ভুক্তভোগী বা যারা আটকে পড়েছিলেন, জানাচ্ছেন তারা যারা এখানে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরেছেন এবং তাদের মধ্যে অনেকেই। তুমি আমাদের ছবি দেখাতে থাকো, আপনাদের দেখাচ্ছি অপরিসর রাস্তা, একটা 5তলা বিল্ডিং, তাতে একাধিক হোটেল, আর সেই হোটেল থেকে বেরিয়ে আসার জন্য এই সরু রাস্তা, যেখান থেকে বেরোতে না পেরে দম বন্ধ হয়ে মৃত্যু হলো আজ 9 জনের। আরও একবার কথা বলে নেবো, আমাদের অপর প্রতিনিধি হিন্দোল দেও এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছে। হিন্দোল, একেবারে মাধুরী, নেই 9 জনের মৃত্যু হলো, কিন্তু কারো বা ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হলো শ্বাসরোধে, কেউ বা বেরিয়ে আসার চেষ্টা করেও বেরিয়ে আসতে পারেননি। তোমাকে একটা ছবি দেখাবো যতটুকু দেখানো সম্ভব, কেননা পুলিশ এখানে ঘিরে রেখেছে। এই যে তুমি দেখতে পাচ্ছ হোটেলের মূল প্রবেশ পথ, মির্জা গালিব স্ট্রিট, 15 নম্বর মির্জা গালিব স্ট্রিটের মূল প্রবেশ পথ থেকে প্রবেশ করার পরে এই কংক্রিটের যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির পর থেকে একেবারে 5তলা পর্যন্ত কিন্তু পুরোটাই লোহার সিঁড়ি, অর্থাৎ কিনা আগুন লাগলে লোহা গরম হয়ে যায়। স্বাভাবিকভাবে এই লোহার সিঁড়ি, সেই লোহার সিঁড়ি দিয়ে কিন্তু প্রত্যেককে নামতে হবে। এবং দ্বিতীয়ত যেটা দমকল সূত্রে বলা হচ্ছে, যেখানে আগুন লেগেছিল সেইখানে, অর্থাৎ কিনা 3 তলায় যে হোটেলে আগুন লেগেছিল, সেই হোটেলের সামনে যে রিসেপশন, সেই রিসেপশনের কিন্তু এসি থেকে সম্ভবত আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে দমকল কর্মীরা যারা অগ্নি নির্বাপনে হাত লাগিয়েছিলেন তারা তেমনটাই মনে করছেন যে এসি থেকে আগুন লাগে। এবং সেখানে একটা ফলস সিলিং ছিল, সেই ফলস সিলিংয়ে কিন্তু দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে এবং সেখান থেকেই যে ধোঁয়া তৈরি হয়, কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়াই কিন্তু দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে গোটা হোটেলে এবং সেখান থেকে কিন্তু কেউ বেরিয়ে আসতে পারেননি। আরও একবার ছবিটা দেখাবো, যেখানে পুলিশ ঘিরে রেখেছে, সেখান থেকে কিন্তু কেউ বেরিয়ে আসতে পারেননি, কেননা এখান থেকে বেরিয়ে আসার কোনো রকম পরিসর ছিল না। ছোট্ট সরু গলি, হোটেলের প্রত্যেকটা হোটেলে, এখানে প্রায় 5টি হোটেল, এখানেই দেখা যাচ্ছে যে 5টি হোটেলের এখানে কিন্তু বিজ্ঞাপন দেওয়া রয়েছে এবং 5 থেকে 6টি হোটেল এই 5তলা বিল্ডিংয়ে চলে, যেখানে কোনো রকম কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। আবাসিকরা তারা স্পষ্টত বলছেন তারা কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখতে পারেননি, তারা কিভাবে বেরিয়ে আসবেন সেটাও বুঝতে পারেননি। দমকল কর্মীরা যারা খেয়াল করেছিলেন তারাই প্রথমে বলেন যে তারা প্রথমে খেয়াল করেন যে ধোঁয়া বেরোচ্ছে, কোনো রকম আগুনের কিছু বাইরে থেকে দেখা যাচ্ছিল না। তারপরে তাদের সন্দেহ হতে তারা ভেতরে ঢোকেন, তখন মহিলাদের আর্তনাদ শুনতে পান, কিন্তু তাদেরকে যখন উদ্ধার করবেন সেই মাত্র 15 মিনিটের যে সময়সীমা তারা পেয়েছিলেন, যেটা প্রাথমিকভাবে দমকল সূত্রে জানা যাচ্ছে, সেই 15 মিনিটের মধ্যেই কিন্তু অনেকেই দম বন্ধ হয়ে প্রাণ হারান, অনেককে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয়। এবং এই গোটা ঘটনায় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই 9 জনের মধ্যে 6 জন পুরুষ ছিলেন,
দুজন মহিলা ছিলেন এবং একজন শিশু ছিল এবং তাদেরই কিন্তু মৃত্যু হয় দম বন্ধ হয়ে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে দমকলের হেডকোয়ার্টারের ঠিক পরের বিল্ডিংটা, অর্থাৎ কিনা একটা বিল্ডিং পরেই 15G মির্জা গালিব স্ট্রিট, সেখানে একটা হোটেল চলছে, একটা নয় 5-5টি হোটেল বা তার চেয়েও বেশি কিছু থেকে থাকতে পারে, কারণ এখানে ছোট ছোট সমস্ত হোটেল তৈরি হয়ে রয়েছে যেগুলো সম্পূর্ণ আইনকে বুড়াঙ্গুল দেখিয়ে সেসব হোটেল চলছে। কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, কোনো রকম পুলিশি নজরদারি নেই, কোনো রকম পুরসভার কোনো পদক্ষেপ গ্রহণ করার বিষয় এখানে দেখা যাচ্ছে না। সেই হোটেলগুলো চলছে খাস কলকাতায়, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু হলো। তারপরে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, তারপরে ফরেন্সিক আসবে, দমকলের ডিজি তিনি ঘুরে গেলেন, কিন্তু এই পদক্ষেপ আগে দেখা যায়নি কেন? প্রত্যেকটি অগ্নিকাণ্ডের পরেই কিন্তু যেটা দেখা যায় যে কমিটি গঠন করা হয়, সেই কমিটি গঠন করার পর তারপরে তারা তদন্ত করেন, কিন্তু এর আগে যে তদন্ত প্রক্রিয়া, তারপরে এই যে বিভিন্ন হোটেলগুলো, বিভিন্ন বাজারগুলো, আমরা দেখেছি একাধিক বাজারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সেই সব জায়গায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও প্রশাসনের যে হুঁশ ফেরেনি। আজকের এই চিত্রটা কিন্তু একেবারে স্পষ্ট, যেখানে দমকল কর্মীরা তারা বলছেন তারা ওপরে উঠতে বেগ পেয়েছেন, কেননা একেবারে এই যে আরেকবার দেখাবো, প্রবেশ পথ থেকে প্রবেশ করার পরেই খানিকটা ওঠার পর থেকে কিন্তু একেবারে 5 তলা পর্যন্ত যতগুলো ফ্লোর রয়েছে, প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু ওপরে ওঠার রাস্তা কিন্তু এই লোহার সিঁড়ি। এবং তুমি জানো যে আগুন লাগার পরে যে লোহার সিঁড়ি কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখান থেকে কিন্তু নামাটা কার্যত একেবারে কঠিন হয়ে পড়ে। তেমনই দমকল কর্মীদেরও কিন্তু সমস্যা হয়েছিল, তারাও কোনো ক্রমে ভেতরে প্রবেশ করেন এবং তারপরেই কিন্তু দেখতে পান যে কালো ধোঁয়ায় গোটা হোটেল ঢেকে গিয়েছে। 3 তলা, অর্থাৎ সেকেন্ড ফ্লোর, 3 তলা কিন্তু গোটাটাই ধোঁয়ায় ঢেকে যায়। ও আগুনের ভয়াবহতার চেয়েও দম বন্ধ হয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হলো। কেন? যে সেখান থেকেই আগুনের ফলে যে ফল সিলিংয়ে আগুন লেগেছিল, এসিতে আগুন লেগেছিল, সেখান থেকে যে ধোঁয়া নির্গত হয়, সেই কালো ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ঘুমের মধ্যেই অনেকের মৃত্যু হয়েছে। অনেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এবং এখনো পর্যন্ত 6 জনের চিকিৎসা চলছে। এই হোটেলগুলো কিভাবে দিনের পর দিন চলছিল সেই নিয়ে কিন্তু একদমই হিন্দোল, এই প্রশ্ন বারবার ওঠে, এইভাবে বেআইনি ভাবে কি করে হোটেলগুলো দিনের পর দিন তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, প্রশাসনের হুঁশ কবে ফিরবে? এতগুলো প্রাণ যে চলে গেল তার দায় কে নেবে? যেরকম আমরা তারাপীঠের ঘটনা দেখেছিলাম, ঠিক 2 দিন আগে তারাপীঠে যেভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তারাপীঠের হোটেলে, সেখানেও 9 জনের মৃত্যু হয় এই অগ্নিকাণ্ডের জেরে। আর আজকে এই মির্জা গালিব স্ট্রিট, একেবারে দমকলের যে সদর দপ্তর, তার যে বিল্ডিং, সেই বিল্ডিং এর একটি বিল্ডিং এর পরেই এই যে হোটেল, 5 তলা হোটেল, যেখানে এক একটি ফ্লোরে এক একটা হোটেল রয়েছে, 5 তলা এই বিল্ডিং এ, তারই শিখা ইন ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা। 9 জনের মৃত্যু হয়েছে, মূলত দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। রাত 1:45 নাগাদ আগুন লাগে, ঠিক অগ্নিকাণ্ডের মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যখন আগুন লাগে তখন প্রত্যেকেই ঘুমোচ্ছিলেন, কারণ ঘুমের মধ্যেই প্রাণ চলে গিয়েছে শ্বাসরোধ হয়ে, কেউ কেউ বাঁচার চেষ্টা করছিলেন, কাতর আর্তনাদ করছিলেন একেবারে অনেককে। কিন্তু সেখানে বাথরুম থেকে জানলা ভেঙে উদ্ধার করে নিয়ে আসা হয়, যাদেরকে উদ্ধার করা যায় না তাদের অনেককেই কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করা হয়। যে 9 জনের মৃত্যু হয়েছে সেখানে শিশু ছিল, মহিলাও ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।